হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 17 দ্য শ্যাডো। ধুর ফাঁক, কেউ না দেখলে ও কত সুন্দর হয়। আমার ছোট্ট ইঁদুরটা ধীরে ধীরে নিজের ঘরে ঢোকে। তার ছেঁড়া স্লিপার টেনে নিয়ে মসৃণ পাথরের মেঝের উপর দিয়ে হাঁটে। ও ক্লান্ত, চোখের নিচে কালি জমতে শুরু করেছে। আমি সেই কালিটা মুছে দিতে চাই, আবার ফেরত আনতেও চাই, কিন্তু আমি চাই ওর শক্তি শেষ হয়ে যাক সারা রাত ধরে। আমার লিঙ্গ ওর শরীরে ঢুকিয়ে রাখার পর যতক্ষণ না ও নিঃশেষ হয়ে যায়, তবুও তখন আমি ওকে খেলবো। গতবার আমি নিজেকে বঞ্চিত করেছিলাম, নিজের হাতে ওকে স্পর্শ করার অনুমতি দেইনি। ও তখনও সেটা পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু সেই বন্দুকটাকে ওর ভেতরে ঢুকতে আর বের হতে দেখা আমার জন্য একই রকম যন্ত্রণাদায়ক ছিল। আমি গাড়িতে ওঠার আগেই নিজের হাতে ফিনিশ করে ফেলেছিলাম। মাথায় ওর ধোয়াটে কান্নার সুর বাজতে বাজতে। ওর কণ্ঠস্বরই এমন, যে কোনো পুরুষকে হাঁটু গেড়ে বসাতে পারে। এখন ও পরেছে শুধু একটা সাদা টি শার্ট, কোমরের খানিকটা উপর পর্যন্ত নেমে এসেছে। পাতলা কাপড়ের আড়াল ভেদ করে ওর গোলাপি নিপল উকি দিচ্ছে, আর আমার মুখ ভিজে যাচ্ছে ওগুলোর স্বাদ নিতে চাইতে চাইতে। আমি নিজের ঠোঁট চেটে নেই শীঘ্রই। ওর কোমল দুধের মতো ত্বক পুরোপুরি প্রকাশিত, আর ও যখনই একটু নুয়ে যায় লাল কটন পেন্টির আভাস পাই, যেমন যখন ও বিছানার চাদর সরায় আর ছোট্ট মুষ্টি দিয়ে বালিশ পেটায় ফোলানোর জন্য। ও স্লিপার খুলে পায়ের কাছে রাখার সময় যখন নুয়ে যায়, তখন ওর পাছা পুরোপুরি দেখতে পাই। ওর গোল পাছা পেন্টির ভেতর থেকে পেটে বেরিয়ে আসছে। শুধু একটা পাতলা কাপড়ই ওকে আমার জিভ থেকে আলাদা করে রেখেছে। আমি চোখ বন্ধ করি, নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করি। আমাকে চুপচাপ থাকতে হবে। ও জানে না আমি ওর ওয়ারড্রোবের ভেতর লুকিয়ে আছি। ও ঘুমিয়ে পড়ার অপেক্ষায় আছি, যেন শান্তিতে ওর সৌন্দর্য দেখতে পারি। এই মুহূর্তে ও আমাকে ভয় পায়। উচিতও। আমি বিপজ্জনক একজন মানুষ, প্রতিদিন মানুষ মেরে ফেলি। শুধু তাই নয়, আমি এটা উপভোগও করি। ওর উচিত আমাকে ভয় পাওয়া, কিন্তু শুধুমাত্র এই কারণে যে একবার ও আমার কাছে পুরোপুরি সমর্পণ করলে ও কখনো আর পালাতে পারবে না। ও ইতিমধ্যে শুরু করেছে, সেটা বুঝতেই পারিনি। আমি এর আগে কখনো কোনো কিছুর প্রেমে পড়িনি, শুধুমাত্র নিজের কাজ ছাড়া। বছরের পর বছর কোনো নারীকে ছুঁয়েও দেখিনি। আমার সময় নেই। ওরা সবসময় হতো এক রাতের জন্য, তারপর আমি চলে যেতাম। সেই রিলিজ কোনো চাপ কমাতো না। প্রতিটি কান্না, আমাকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা আমাকে ক্লান্ত করে তুলেছিল। কিন্তু সেদিন প্রথম মুখে বুক স্টোরে বসে দেখি, নার্ভাস আর চিন্তায় ভেতরে ভেতরে কাঁপতে থাকা অবস্থায়। সেদিন আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ, প্রথম দর্শনে ওর প্রেমে পড়েছিলাম। এবং এখন আমি নিজেকে 15 বছরের ছেলেদের মতো মনে করি, যারা সদ্য পুষির স্বাদ পেয়েছে। যখনই ওকে দেখি, জিন্সের ভেতর নিজেকে ধরে রাখতে পারি না, শুধু তাকানোর জন্যই। আমি ওকে ছুঁতে চাই, চুমু খেতে চাই, ওকে আমার করে নিতে চাই সম্পূর্ণভাবে। ওর শরীরে দাগ কেটে দেওয়া যথেষ্ট ছিল না, তবে আমার মনে হচ্ছে আমি কোনোদিনও অ্যাডেলিন সেরাফিনার রেইলির কাছে তৃপ্ত হতে পারবো না, কাগজে কলমে হলেও। এবং আমি লজ্জিত নই, কোনোদিনও ভালো মানুষ হওয়ার ভান করিনি। ও বিছানায় ঢুকে যায়, কম্বলের ভেতর গুটিয়ে যায়, আর একটা পুরনো চামড়ার বাঁধাই বই হাতে নেয়, ওর প্রপিতামহীর ডায়েরি। এডি একদিন বাইরে যাওয়ার পর আমি পৃষ্ঠাগুলো উল্টে দেখেছিলাম। ওর প্রপিতামহীকেও একজন স্টকার তাড়া করত। যখন বুঝলাম ইতিহাস নিজের পুনরাবৃত্তি করছে, আমি হাসলাম। এডি ঘণ্টাখানেক ধরে সে ডায়েরির পৃষ্ঠা উল্টায়, মুখে এক অজানা অনুভূতির ছাপ নিয়ে। যখন ও গিগের গোপন অন্ধকার সব কথা শোকে, মনে হচ্ছে ও কোনো উত্তর খুঁজছে, আর সে উত্তর একমাত্র প্রপিতামহীর কথায় লুকানো। ও হয়তো সে ডায়েরিগুলোতে কিছুটা বিচলিত, কিন্তু ওর ভেতরে এক বড় অংশ সেটা দেখে মোহিত। যেন ও কল্পনা করছে নিজের স্টকারের প্রেমে পড়া, আর সে চিন্তা ওকে একসাথে উত্তেজিত করছে আর অস্বস্তিতে ফেলছে। আমি সেটা দেখে হাসতে চাই, কারণ সেটাই ঠিক হতে যাচ্ছে। আমি ওকে নিজের অন্ধকার দিকগুলোর প্রেমে ফেলবো। আমি চাই এই মেয়েটা আমার সবচেয়ে নোংরা দিকটা দেখুক। আমি চাই ও আমার আত্মার অন্ধকারটা অনুভব করুক। যখন কেউ তোমার অন্ধকার দিকগুলোর প্রেমে পড়ে যায়, তখন আর কিছুই ওকে ভয় দেখাতে পারবে না।
তখন সে চিরকাল তোমার হবে, কারণ সে ইতোমধ্যে তোমার ভেতরে সব নষ্ট ছেঁড়াখোড়া অংশগুলোকে ভালোবেসে ফেলেছে। ওর চোখ মুজে আসতে শুরু করে, মাথা ঢলে পড়ে, আর ডায়েরিটা ওর কালো নখরখ করা আঙ্গুল থেকে ফসকে যায়। ও হঠাৎ চমকে ওঠে, চোখ বড় বড় করে, তারপর আবার শান্ত হয়। আমার বুক ভরে যায় অজানা অনুভূতিতে। নাটক করার ভান ছেড়ে ও ডায়েরিটা বন্ধ করে, পাশে রেখে লাইট নিভিয়ে দেয়। সাথে সাথে ঘর অন্ধকারে ঢেকে যায়। ব্যালকনির দরজার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে ঘরের ছায়াগুলো দৈত্যের রূপ নেয়। কিন্তু আসল দৈত্য এই ঘরে আমি। ওর শ্বাস প্রশ্বাস ধীর হলে আমি আস্তে করে ওয়ারড্রোবের দরজা খুলে ছায়ার ভেতরে দাঁড়াই। নিশ্চিত হই ও জেগে ওঠেনি। ঠিক যখন পা ফেলতে যাই, হঠাৎ আমার ঘাড়ের পেছনে বরফের মতো ঠান্ডা অনুভব হয়, গায়ে কাটা দেয়। দাঁত ঠক ঠক করে কাঁপতে চাইলেও আমি নিজেকে ধরে রাখি। এ অস্বাভাবিক ঠান্ডা নতুন কিছু নয়, কিন্তু যাই হোক না কেন এটা আমাকে দমাতে পারবে না। আমি টের পাই কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি চাই ওর চোখের দিকে তাকাতে, যেন ও বুঝতে পারে আমি মোটেও ভয় পাই না। কিছু দেখতে না পেয়ে আমি পা বাড়াই। ঘর পেরোতে ঠান্ডাটা মিলিয়ে যায়। ওর বিছানার কাছে যাই, ইচ্ছে করে ওর চুল সরিয়ে মুখটা দেখি, কিন্তু জানি ওর ঘুম ভেঙে যাবে। ও খুব সহজে বিপদ টের পায়। আমি জানি খুব শিগগিরই ও আমাকে ধরে ফেলবে। আমার ভেতরের এক অন্ধকার অংশ ওর ভয়ে চিৎকার শুনতে চায়। আমি দেখতে চাই ওর চিৎকার, কারণ আমি জানি যখনই ও ভয় পায় তখনই আমার ছোট্ট ইঁদুরটাও শরীরের গরম হয়ে ওঠে। এটা আমার রক্তকে সরাসরি নিচে পাঠিয়ে দেয়, আর আমি চাই ওকে দেখাতে কতটা জোরে ওকে চিৎকার করাতে পারি। কিন্তু আমার কোমল অংশকে শান্তিতে ঘুমোতে দেখতে চায়, কারণ আমি জানি যখন ও জেগে থাকবে ওর সেই শান্তি খুব কমই থাকবে। পকেট থেকে একটা গোলাপ বের করে ওর পাশে রাখি। সকালে এটা দেখে ও ভয় পাবে, আর আমি ভিডিওতে সেটা বারবার দেখে মজা নেব। ও নড়ে ওঠে, আর একটা অদ্ভুত শব্দ বাতাসে ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যে শু আর শুকরের মতো গুংখানোর মাঝামাঝি একটা শব্দ। আমি হাত মুঠো করে মুখে চাপি, হেসে ফেলি যাতে শব্দ না হয়। সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যাই। হেসে ফেলা আটকাতে কষ্ট হয়। আমি জীবনে অনেক মানুষকে অত্যাচার করে মেরেছি, কিন্তু এরকম শব্দ আগে কখনোই শুনিনি, বিশেষ করে এমন কারো কাছ থেকে যে দেখতে অ্যাডির মতো মিষ্টি। ঘর থেকে বেরিয়ে আসার পরে আমি জোরে হেসে উঠি, কিন্তু সে হাসি থেমে যায় যখন পকেটে থাকা ফোনটা কাঁপে। স্ক্রিনে জয়ের নাম ভেসে ওঠে। হ্যাঁ, আমি রিসিভ করি। গাড়ির দিকে হেঁটে যাই। জয় আমাকে কেবল কাজের জন্য ফোন করে, আর সাধারণত এর মানে 1 বা 1 ডজন মানুষ মানা পড়বে। মার্ক সাইনবার্গ শহরে এসেছে, ও বলে, কোনো ভনিতা না করে। জয়ের এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। ও সরাসরি মূল কথায় আসে। ওর সাথে মিলার ফোরম্যান, জ্যাক বেয়ার্ড আর রবার্ট পিশারও এসেছে। আমি গাড়ির দরজা খুলে চামড়া সিটে বসি। গাড়ি চালু করি, কিন্তু বের হই না। এখন ওরা কোথায়? আমি জিজ্ঞাসা করি। ক্যাসিনো, কিছু হাই স্কেল বার আর প্রাইভেট জেন্টলম্যানস ক্লাবে হিট পেয়েছি। সব জায়গায় কড়া নিরাপত্তা। গার্ড থাকা মানে ওরা কিছু লুকাচ্ছে। আমি বলি, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা দম্ভ নয়, এটাই বাস্তবতা। নিজের ক্ষমতার উপর আমার আত্মবিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি সিংহের গুহায় হরিণের আত্মবিশ্বাস নিয়ে ঢুকতে পারো না। ঢুকতে হবে এই জেনে তুমি ওদের রক্তে ভিজে বের হবে আর ওদের মাথা গড়িয়ে যাবে মাটিতে। এটাই বাঁচার একমাত্র উপায়। ওরা পারবেও না। জয় সম্মত হয়, তবে এখনই ওদের আস্তানায় হামলা করা যাবে না। আমি কিছু জেন্টলম্যানস ক্লাবের অ্যাক্সেস পেয়েছি যেখানে ওরা আসে। ওখানে আমাদের সবচেয়ে ভালো তথ্য মিলবে। ওখানে যাও, ঘুরে দেখো, প্রায় যাতায়াত করো, ওদের আস্থা অর্জন করো, দেখো কোনো গড়বড় আছে কিনা। অ্যাডির হাসির স্মৃতি মিলিয়ে যায়। মনে হয় যেন কয়েক মিনিট আগে হাসির মতো অনুভূতি অনুভব করিনি। শিশু বাচ্চাদের মতো জঘন্য বিষয় চিন্তা করলে সেটা হয়। মাদারফাকার, জয় আমাকে ধর্ষকদের সাথে মিশতে হবে। আমি ওদের ক্যামেরা হ্যাক করে ফেলি। ক্যামেরা হ্যাক করলে সব জানা যায় না। আমি কাঁধের টান পেশি চেপে ধরি। ও ঠিক বলেছে, ক্যামেরায় অডিও থাকবে না, আর কথাবার্তা শুনে অনেক কিছু বোঝা যায়। আর এখন আমাদের কাছে কোনো তথ্য নেই, জয় বলে। আমি মাথা নাড়ি, যদিও দেখতে পাচ্ছে না। ওদের সাথে মিশলে আমাকেও সেই নরকের ভেতরে ঢুকতে হবে। ভিডিওতে যা দেখেছি সেটা খুবই গভীর আন্ডারগ্রাউন্ড।
সেখানে ঢোকা কঠিন, কিন্তু আমার জন্য কিছুই অসম্ভব নয়। আর এতে আমার রাডারে আরও কিছু মানুষ চলে আসবে। এটা এক ধরনের পেডোফাইলের নেটওয়ার্ক, আর একবার একজনের সাথে মিশলে 100 জনের খোঁজ পাওয়া যায়। এটা খুবই ক্লান্তিকর, অন্তহীন হত্যার তালিকা। কিন্তু আমি একজন ধৈর্যশীল মানুষ, জানি। আমি বলি, প্রয়োজনীয় যোগাযোগ তৈরি করব। আমি এই জায়গাটা খুঁজে বের করব, আর একবার খুঁজে পেলে এই নরকের সাথে যুক্ত সব মাদারফাকারকে মেরে ফেলব। আমার কাজ শেষ হওয়ার সময় পুরো সরকারি ভেঙে যাবে। এই ছিল আজকের এপিসোড। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।